আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে কিছু কথাবার্তা বলি, শোনো। আজকে একটা গল্প বলবো যেটা মানিকগঞ্জ শহরের বা মানিকগঞ্জের মানুষকে নিয়ে, যেটা হয়তো আজকে নতুন। যাই হোক, ওই বিষয়ে বলবো না। আমার আগের গল্পগুলো যারা শুনছ ওইটা বাদ দিয়ে দিয়েছি ভাই, কারণ তোমরা ভিউ উঠিয়ে দাও না। যদি তোমরা চাও বা ভিউ উঠিয়ে তাহলে দিয়ে দেবো। তো চল আজকে শুরু করা যাক আজকের ভিডিও। মানিকগঞ্জ শহরের পাশে ছোট্টখাট্ট একটা গ্রামের নাম বেলতলি। চারিদিকে সবুজ ধান ক্ষেত, মাঝখান দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা নদী, আর মানুষগুলো সরল জীবন, সব মিলে যেন এক টুকরো শান্তি। এই গ্রামেরই ছেলে রুহুল আমিন পড়াশোনা শেষ করে এই গ্রামেই থাকে। মানুষের কাজে কাঁধ মিলিয়ে নিজে সবসময় ক্লান্ত ও শরীর ঘামিয়ে সবার সাহায্য করার চেষ্টা করে। আর তার বাবা একজন কৃষক, তার মা গৃহিণী। রুহুল আমিন ভাবে মানিকগঞ্জের মানুষ কেবল নিজেদের জন্য নয়, গ্রামের সবার জন্য বাঁচে। এই গ্রামে আরো অনেক চরিত্র আছে। হাজী করিম মিয়া, যিনি সবসময় সবাইকে মিল মোহব্বতের শিক্ষা দেন। রুহুল আমিনের বন্ধু জামাল মিয়া, যে ঢাকায় পড়াশোনা করছে, কিন্তু গ্রামের প্রতি তার এক শ্রদ্ধা ও ভালোবাসা অটল থাকে সব সময়। সবার প্রিয় নাসিমা, স্কুল শিক্ষিকা, যিনি ছোট্ট ছোট্ট বাচ্চাদের স্বপ্ন। প্রতিদিন ভোরে মানিকগঞ্জের মানুষগুলো নদীর ঘাটে যান। কেউ মাছ ধরে, কেউ খেতে কাজ করে, আবার কেউ বাজারে যায়। সন্ধ্যায় মসজিদের মিনারে আজান হলে গ্রামের মানুষগুলো একসাথে নামাজে দাঁড়িয়ে যায়। একদিন রুহুল আমিন খেয়াল করে বাজারে ঢাকার কিছু ব্যবসায়ী এসেছে। তারা গ্রামের জমি কিনতে চায় ফ্যাক্টরি বানানোর জন্য। রুহুল আমিন মনে মনে ভাবে, এটা যদি হয় তাহলে আমাদের মাঠ, নদী, কৃষি বা সব হারিয়ে যাবে। মানিকগঞ্জের সরল মানুষগুলো কি সেই লোভে জমি বিক্রি করে দেবে? সে চেষ্টা করবে মানিকগঞ্জের মানুষকে বোঝাতে, যাতে গ্রামের সৌন্দর্য আর মাটির গন্ধ নষ্ট না হয়ে যায়। বেলতলি গ্রামের চায়ের দোকানে সকাল থেকেই আলোচনা জমে উঠল। ঢাকার ব্যবসায়ী গ্রামে এসেছে, খবর ছড়িয়েছে, জমি বিক্রি করলে তোমরা অনেক টাকা পাবে, শহরের মতো ঘর বানাতে পারবে, জীবনে সুখ আসবে। গ্রামের কিছু মানুষ লোভে পড়ে গেল। তারা মনে মনে হিসাব করতে লাগলো, জমি বেচে টাকা পেলে ছেলে মেয়েদের শহরে পড়াশোনা ভালোভাবেই চলবে বা পড়াশোনা করাতে হবে। কেউ কেউ ভাবলো মেয়েকে বা ছেলেকে বিবাহ করাতে হবে, কেউ কেউ বিদেশে দেওয়ার চিন্তা ভাবনা করলো। যাই হোক, এভাবে ভালোই হবে, কারণ টাকা পাচ্ছি দ্বিগুণ। সবাই লোভে পড়ে যায়, কিন্তু সবাই একমত হলো না। হাজী করিম মিয়া কঠিন গলায় বলল, টাকা তো আসবে, কিন্তু মাটি চলে গেলে আমরা বাঁচবো কেমনে? মাঠ ছাড়া ধান হবে না, নদী ছাড়া মাছ পাওয়া যাবে না। রুহুল আমিনও দাঁড়িয়ে বলল, ভাই সব, তোমরা কি ভুলে গেছো আমাদের পূর্বপুরুষরা এই মাটির জন্য কত কষ্ট করেছে? মানিকগঞ্জের গর্ব এই সবুজ মাঠ, নদী, খোলা আকাশ। এগুলো যদি ফ্যাক্টরি ধোঁয়ায় ভরে যায় অনেক, তখন টাকা দিয়ে কি করবে? মানুষজন চুপ হয়ে গেল। তবু কারো কারো চোখে স্বপ্ন জলজল করছে শহরে জীবনযাপন করার জন্য। জমি গেলে আমরা কোথায় যাব? এদিকে ব্যবসায়ীরা টাকা নিয়ে লোভ দেখাতে শুরু করলো। এক এক জনের দরজায় গিয়ে প্রতিশ্রুতি দিল, আপনার ছেলে মেয়েকে আমরা চাকরি দেব, ঘর বানাতে সাহায্য করব। গ্রাম যেন দুভাগে বিভক্ত হয়ে গেল। এক দল জমি বিক্রির পক্ষে, অন্য দল জমি বাঁচানোর পক্ষে। রুহুল আমিন রাতে মসজিদের বারান্দায় বসে দোয়া করলো, হে আল্লাহ, মানিকগঞ্জের মানুষকে সঠিক পথ দেখান, যেন লোভে পড়ে তারা নিজেদের ঘরবাড়ি, প্রকৃতি, তার ভবিষ্যৎ নষ্ট না করে। এখানেই এই গল্প মূলত শেষ। যদি চাও তাহলে পার্ট 2 নিয়ে আসবো। আর একটা কথাই বরাবরের মতো বলবো, সবাই ভালো থাকবেন, আরেকজনকে ভালো রাখবেন। আর যদি মুসলমান হয়ে থাকেন, নামাজ পড়ার কথাটা মাথায় রাখবেন। আমি বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে বা কথা হবে অন্য কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।